হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। অয়ন নিজের ল্যাপটপে পর্ন ভিডিও দেখছিল। হঠাৎ করে ভিডিও থেমে যায়। পর্ন সাইট থেকে তাকে বের করে দেওয়া হয়। এটা দেখে সে ভয় পেল, কারণ এই সাইটটা তার নিজেরই বানানো। চাইলে সে সবাইকে বের করতে পারবে, তাকে নয়। তারপরেও তাকে কে বের করে দিল? অয়ন রেগে গিয়ে ল্যাপটপে কিবোর্ডে হাত চালাতে লাগলো। একটু আগে যে সাইট সে ভিডিও দেখছিল, সেই সাইট আর খুঁজে পাচ্ছে না সে। হঠাৎ সাইট হারিয়ে যাওয়ায় কোনো প্রশ্ন আসে না। অয়ন সাইট খুঁজে না পেয়ে ভয় পেল, কারণ এই সাইটে সে অনেক টাকা ইনভেস্ট করেছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই সাইট সে পরিচালনা করছে। এভাবে যদি সাইট হারিয়ে যায় তাহলে খুব বড় বিপদ। এই সাইটে ইনভেস্ট করা সব টাকা তার জলে যাবে। অয়ন বর্তমান ডার্ক জগতের একটা জনপ্রিয় নাম। মাত্র বছর কয়েক এই জগতে বিচরণ করে নাম কামিয়ে নিতে তার খুব একটা কষ্ট করতে হয়নি। প্রথম দিকে সাদা হ্যাকার মানে হোয়াইট হ্যাকারের মতো কাজ করলেও ধীরে ধীরে লাল হ্যাকার মানে রেড হ্যাকার হয়ে ওঠে। বলা যায় এখনো রেড হ্যাকারের মতো কাজ করছে। হ্যাকার তিন প্রকার: হোয়াইট হ্যাকার বা সাদা ক্যাপের হ্যাকার, যারা সর্বদা দেশ ও জাতির উন্নতি আর তাদের তথ্য সংরক্ষণের জন্য কাজ করে। এরা অনেক সময় দেশের জন্য গোপন মিশনও করে। দ্বিতীয় নম্বরে আছে রেড হ্যাকার বা লাল ক্যাপের হ্যাকার। এরা ভালো কাজ যেমন করে তেমনি খারাপ কাজও করে। কখনো দেশের জন্য কাজ করে, আর কখনো ভিনদেশীদের জন্য কাজ করে। কখনো অপরাধ করে, কখনো ভালো কাজ করে, যাদেরকে লাল টুপি পরিহিত হ্যাকারও বলা হয়। তৃতীয় নম্বরে আছে ব্ল্যাক হ্যাকার বা কালো হ্যাকার। এরা নিজেদের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে। এরা এত ভয়ঙ্কর যে নিজের স্বার্থে পুরো দেশ বা জাতির ক্ষতি করতে একটা বারও ভাবে না। তাই এরা হ্যাকার জগতের সবচেয়ে বড় হ্যাকার। অয়ন শুরু থেকে সাদা হ্যাকার হলেও এখন লাল হ্যাকারের মতো কাজ করে। কখনো ভালো, কখনো খারাপ, তবে ইদানিং খারাপ কাজ বেশি করছে। ধীরে ধীরে সে এখন কালো জগতে চলে যাচ্ছে। অয়ন ল্যাপটপের সামনে কিছু সময় বসে থেকেও তার সাইট কোনোভাবে খুঁজে পাচ্ছে না। দেখে থমকে গেল খানিক সময়ের জন্য। তার বুঝতে বাকি নেই সে অন্য কোনো হ্যাকারের কবলে পড়েছে, যে চায় না সে এই খারাপ কাজ করুক। অয়ন একাই পর্ন সাইট চালায় তা কিন্তু নয়, আরো অনেকে আছে এই সাইডে, সাথে অন্য অনেক সাইটও আছে। তবে সবার আগে অয়ন হ্যাকারের হাতে পড়ল, তাই সে কিছু বুঝে উঠতে পারেনি। অয়নের মতো নামকরা হ্যাকারের জিনিসে হাত দিবে এমন কেউ তার জানাপতে নেই বললেই চলে। তাও হঠাৎ হুট করে কে এমনটা করলো সেটা ভেবে অয়ন চিন্তিত হয়ে পড়ল। বেশ কিছু সময় অয়ন নিজের পর্ন সাইট খুঁজে না পেয়ে তার বন্ধু আরিয়ানকে ফোন দিল। আরিয়ান জানে না অয়ন পর্ন সাইট চালায়। আরিয়ান ফোন ধরতেই অয়ন কাঁপা কাঁপা গলায় বলল, কোথায় তুই? আমি তো বাসায় আছি, কিন্তু তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠিক আছিস তো তুই? হ্যাঁ না, আমি আমি কি হ্যাঁ না আমি করছিস? কি হয়েছে তোর? আমার একটা সাইট হঠাৎ করে উধাও হয়ে গেছে। বলিস কি? কিভাবে হলো এটা? আমি সাইটে কাজ করছিলাম, তখনই আমার ল্যাপটপ স্ক্রিন খানিক সময়ের জন্য থেমে যায়। যখন কি হয়েছে আমি দেখতে কিবোর্ডে হাত লাগাই, তখনই সব কোথায় যেন হারিয়ে যায়। তার মানে কেউ হ্যাক করেছে তোর সাইট? হতে পারে, আমার সেটাই মনে হচ্ছে। এখন কি করা যায় বলো তো? তুই বাসায় থাক, আমি আসছি। অয়ন ফোন রেখে দিল। এখন অয়ন আরো ভয় পেয়ে গেছে। আরিয়ান জেনে যাবে সে পর্ন সাইট চালায়। মান সম্মানের একটা বিষয় আছে। আরিয়ান তার খুব ভালো বন্ধু। এখন যদি সে জানে তাহলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। অয়ন বসে বসে অপেক্ষা করছে। একটু পর বাইকে চড়ে আরিয়ান আসলো। অয়নের বাসা 2 তলা। নিচে সে আরিয়ানের জন্য অপেক্ষা করে বসেছিল। আরিয়ান আসতেই অয়ন তাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। বল কি হয়েছে? আমার সাইট হ্যাক হয়ে গেছে। এই সাইটে আমি অনেক টাকার কাজ করেছি। কি সাইট ওটা? এত কিছু জানতে হবে না, বলো কিভাবে করব।
কোনো ক্লু পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখি কি হয়েছে। অয়ন না চাইতেও আরিয়ান বসে পড়ল অয়নের ল্যাপটপ নিয়ে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তাও ল্যাপটপ স্ক্রিন অফ হয়ে আছে। আরিয়ানও কিছু করতে পারছে না, কারণ স্ক্রিন যদি কিছু না আসে তাহলে কি বা করতে পারবে সে। আরিয়ান আর অয়ন দুজনে ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে। একটু পর ল্যাপটপের স্ক্রিনে একটা ভুতুড়ে ইমোজি আসলো। দেখে মনে হবে ইমোজিতে কেউ হাসছে। হ্যাঁ, ইমোজিতেও আস্তে আস্তে ছোট হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই কাজগুলো খুব ধীর গতিতে হচ্ছে। হঠাৎ লেখাটা অদৃশ্য হতেই আরো একটা লেখা ভেসে ওঠে ল্যাপটপ স্ক্রিনে, যেটা দেখে অয়ন রেগে যায়। অপরাধ করলে শাস্তি পেতে হবে। তোমাদের পর্নো সাইট শেষ করে দিলাম। লেখাটা পড়ে আরিয়ান অয়নের দিকে তাকাচ্ছে। আরিয়ান এখন বুঝতে পারলো কেন অয়নের সাইট হ্যাক করা হয়েছে। আরিয়ান অয়নকে বলে, তুই এসব পর্ন সাইট চালাস? জানতাম না তো। না, ও মিথ্যা বলছিল, এমন কিছুই নয়। আরিয়ান আর কথা না বলে ল্যাপটপ অফ করে আবার অন করলো। তারপর পুরো ল্যাপটপ ঘেটে দেখলো অয়ন সত্যি বলছে না মিথ্যা। অয়ন আরিয়ানকে ডেকেছে এই সাইট উদ্ধার করার জন্য, কারণ আরিয়ান এর টেকনিক্যাল বুদ্ধি খুব বেশি। সহজেই সে যে কোনো দুর্বল জায়গা খুঁজে নিতে পারে। কিন্তু এখানে এসে যে অয়নের মান সম্মানের কথা আসবে, সেটা কালো টাকার লোভে অয়ন কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল। আরিয়ান অয়নকে তার বাসায় যেতে বলে, কারণ আরিয়ানের বাসায় কম্পিউটার আছে আর সেদিক থেকে চেষ্টা করলে হয়তো তার সাইট ফিরে পেতে পারে। আরিয়ান বাসায় চলে গেল। বিকালের দিকে অয়নও আরিয়ানের বাসায় গেল। দুজন দুটা কম্পিউটারের সামনে বসে পড়ল, যাতে অয়নের সাইট ফিরিয়ে নিতে পারে। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না। দীর্ঘ 2 ঘন্টা চেষ্টার পরে যখন সাইট ফেরাতে পারলো না, তখন তাদের বুঝতে বাকি নেই এই সাইট তারা আর ফিরে পাবে না। হ্যাঁ, দীর্ঘ 3 ঘন্টা চেষ্টার পর সাইট পেয়েছে। তাদের কেবল দেখা ছাড়া আর কিছু করার নেই। কোনোভাবে ফিরিয়ে নিতে পারেনি। যখনই দুইজন ল্যাপটপ ছেড়ে উঠতে যাবে, তখনই একটা লেখা তাদের সামনে আসে। লেখাটা বাংলা বা ইংরাজিতে ছিল না, চাইনিজ ভাষায় কিছু লেখা ছিল। অয়ন তাড়াতাড়ি সেটা ট্রান্সলেশন করে দেখে লেখাটা। এই সাইট ফিরে পাবে না, শত চেষ্টা করেও। সারা জীবনের জন্য এই সাইট ধ্বংস করে দিলাম। যারা পর্নো সাইট চালায় সবাই ধ্বংসাত্মক। তারা সমাজের মানুষকে খারাপ পথে নিয়ে যায়, যুব সমাজ ধ্বংস করে। যারা এই সাইট পরিচালনা করে তাদের জীবনের ঝুঁকি আছে, সবাই ধ্বংস হয়ে যাবে। সে সময়টা বেশ দূরে নয়, ফিরছি আমি আরো ভয়ঙ্কর হয়ে। এই লেখাটা পড়ে অয়ন কিছুটা ভয় পেয়ে যায় আর লেখাটা আরিয়ানকে দেখায়। আরিয়ান লেখাটা পড়ে কি যেন ভাবে, তারপর অয়নকে বলে, এটা খুব ভয়ঙ্কর কেউ। আমি একজনকে সন্দেহ করছি, কিন্তু এটা সে কিনা সেটা এখনো জানি না। যদি এটা সে হয় তাহলে তুই জীবনের ঝুঁকিতে আছিস, আর যদি সে না হয় তাহলে নতুন কেউ ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। আমাদের এখন থেকে শেষ করতে হবে। কে হতে পারে সে? সেটা আর কিছু বলতে যাবে, তখনই আরিয়ানের কম্পিউটারের রুমে কেউ প্রবেশ করলো। দুজন ফিরে দেখে আরিয়ানের ছোট বোন রুহানি হাতে চা নিয়ে আছে। অয়নকে বলল, হাই অয়ন ভাইয়া, কেমন আছো? অনেকদিন পর আমাদের বাসায়। হ্যাঁ ভালো, তুমি ভালো আছো তো? ভালো তো। কি কাজ করছো কম্পিউটারে? তেমন কোনো কাজ নয়, শুধু একটু সাইটে কাজ ছিল, সেটা করছি তোমার ভাই আর আমি মিলে। ওকে, করো তাহলে, আর চা খেয়ে নিও। রুহানি চা দিয়ে চলে আসতে যাবে, ঠিক একটু ফিরে দেখলো কম্পিউটার স্ক্রিনে থাকা কিছু চাইনিজ লেখা। রুহানি লেখাটা দেখে একটু হাসি দিল। অয়ন বা আরিয়ান কেউ সে হাসি দেখলো না। রুহানি চা দিয়ে নিজের রুমে চলে গেল। ভিতর থেকে দরজা বন্ধ করে দিল, যাতে কেউ আসলে সে বুঝতে পারে। অয়ন আর আরিয়ান বেশ কিছু সময় ধরে কিছু করতে না পেরে কম্পিউটার ছেড়ে উঠে পড়ল। হারিয়ে ফেললো অয়নের পর্ন সাইট। অয়ন বাসায় চলে গেল। আরিয়ান কম্পিউটার রেখে রুহানির রুমে গিয়ে দেখে দরজা ভিতর থেকে লক করা। আরিয়ান ভাবলো রুহানি ঘুমাচ্ছে, তাই আর না ডেকে ছাদে চলে গেল। একটা কথা আরিয়ান বারবার ভাবছে, সে তো মারা গেছে আমার জানা মতে। দেশের সব হ্যাকার সেটাই জানে। তাহলে এটা কি সে হতে পারে? না, মরা মানুষ হতে পারে না, এটা অন্য কেউ। অয়ন বাসায় গিয়ে ভাবতে লাগলো। আরিয়ান তো
কারো নাম বলতে চেয়েছিল কিন্তু বললো না কেন? অয়ন আবার আরিয়ানকে ফোন দিল। আরিয়ান ফোন ধরে কানে দিতে অপর পাশ থেকে অয়ন বলল। সে ভয়ঙ্কর হ্যাকারটা কে হতে পারে? আরিয়ান অয়নের কথায় কিছুটা থমকে গেল। আরিয়ান চুপ থাকায় অয়ন আবার জিজ্ঞেস করলো, কে সে, বল না। এবার আরিয়ান কিছুটা রাগী গলায় বলল, আমি জানি না সে কে, তবে এটা জানি সে কাউকে মারার আগে এমন একটা চিঠি বা মেসেজ দিবে, তার ব্যাপারে আমি আর কিছু জানি না। অয়ন ভেবেছিল আরিয়ান হয়তো সে হ্যাকারের নাম বলবে, কিন্তু তা না বলে আরো রাগ দেখালো। ফোন কেটে দিয়ে ভাবলো অয়ন সব ভুলে যাবে, চুপচাপ হয়ে থাকবে। যদি তাতে তার জীবনের ঝুঁকি কমে যায় তাহলে সেটাই ভালো। সবাই চুপচাপ হয়ে গেল। অয়ন আর আরিয়ান এমন ভাব ধরলো যেন তারা কিছুই জানে না। 2 দিন পর অয়ন আর আরিয়ান ভার্সিটিতে আসে। এইদিকে ভার্সিটিতে আসে নতুন ছেলে রবিউল হাসান। অয়ন আর আরিয়ানের সাথে কিছু ছেলে পেলে নিয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তখনই রবিউল ওদের কাছে যায় আর জিজ্ঞেস করে, ভাই, অনার্সের পলিটিক্যাল সায়েন্সের রুমটা কোন দিকে একটু বলবেন প্লিজ? রবির কথা শুনে অয়ন আর আরিয়ান হাসতে শুরু করে। রবি যখনই সেখান থেকে চলে আসতে যাবে তখন অয়ন রবিকে দাঁড় করিয়ে বলে, নতুন নাকি? আগে তো দেখিনি। হ্যাঁ নতুন, তাই তো রুমটা চিনি না বলে আপনাদের জিজ্ঞেস করলাম। বাসা কই? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। আচ্ছা, আমি অন্য কারো থেকে জেনে নেব, ধন্যবাদ। আরে বাহ, দেখতে খ্যাত হলেও কথা স্মার্ট আছে। আপনারা আমাকে অপমান করছেন। কারো গায়ের পোশাক দেখে বিচার করার ক্ষমতা আপনাদের নেই। ওই গলা নামিয়ে কথা বল, সিনিয়র হয় তোদের। আচ্ছা সরি ভাই, আসি আমি। আরে ওই কই যাস? ভাই ক্লাস আছে, ক্লাস খুঁজতে হবে, তারপর যেতে হবে। আর কিছু সময় পর ক্লাস শুরু হবে। না, তুই আজ কোনো ক্লাস করবি না, যা ওই দোকান থেকে আমাদের জন্য চা নিয়ে আয়। দেখুন, আপনারা অযথা আমাকে বিরক্ত করছেন। ওই তুই যাবি চা আনতে নাকি এখানেই? কথা বলতে না বলতে আরিয়ান রবির শার্টের কলার ধরে বসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রবি তাদের জন্য চা আনতে রাজি হয়ে যায়। রবি চা আনতে চলে যাওয়ার পর আরিয়ান আর অয়ন হাসতে হাসতে বলে, ভালোই মুরগি পাইছি, এবার এটাকে দিয়ে সব করাবো। কিছুটা দূরে হলেও রবি তাদের কথা শুনতে পায়। রবি মনে মনে ভাবে, তবে ভালোই হবে, আমি যত তোদের কাছে থাকবো ততই লাভ আমার। অয়ন আর আরিয়ান হাসতে থাকে। একটু পর রবি চা নিয়ে আসে। অয়ন আর আরিয়ানের হাতে চা দিয়ে চলে যেতে চাইলে অয়ন নিজের পকেট থেকে চায়ের টাকা বের করে রবির দিকে ছুঁড়ে মারে আর বলে, এই ফকির, তোর চায়ের টাকা নিবি, এই ধর। রবি ফিরে মাটির থেকে টাকাটা তুলে নিয়ে অয়ন আর আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে যায়। হঠাৎ আরিয়ান একটু শক খায়। এই হাসি হয়তো সে আগে কোথাও দেখেছে। অয়ন রবির হাসি দেখে বলে, দেখ, চায়ের টাকার সাথে কিছু বকশিস পেয়েছিস বলে কত খুশি হয়েছে ওই খ্যাতটা। জানিস এরা হলো টাকার পাগল। টাকা দিবি তো এদের দিয়ে সব কাজ করানো যাবে, সেটা হোক ড্রাগস বা আর্মস। অয়নের কথা শেষ হতে না হতে আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, না, এটা হতে পারে না। ওর হাসি হয়তো আগে আমি কোথাও দেখেছি, কিন্তু ওর মুখটা দেখিনি। ওর হাঁটার স্টাইল, হাত নাড়ানোর স্টাইল, এমনকি তার রহস্যময় হাসি, সব আমার কেন যেন চেনা মনে হচ্ছে। ওর থেকে সাবধানে থাকিস। এমনিতেও অপরিচিত কারো ওয়ার্নিং এ আছি, কে কখন কোন দিকে এসে যায় তার হিসাব নেই। আরিয়ানের কথায় অয়ন কিছুই বুঝলো না। একদিকে রবি একটা মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, উদ্দেশ্য অনার্সের রুমটা চিনে নেওয়া। মেয়েটা কিছু সময় রবির দিকে তাকিয়ে রুমটা দেখিয়ে দেয়। রবি রুমে চলে যায়। সবাই ভূত দেখার মতো তার দিকে তাকিয়ে আছে। একটু পর স্যার ক্লাসরুমে আসলো, আবারও বের হয়ে যায়। বাইরে দরজার উপরে কি যেন দেখলে আবার ভেতরে ঢুকে সবাইকে বসতে বলল। সবাই বসে গেলে স্যার বলল, এটা অনার্স প্রথম বর্ষের রুম না? স্যারের কথা শুনে সবাই কিছুটা থমকে গেল আর রবির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার। স্যার এবার একদম পিছনে থাকা রবিকে দাঁড়াতে বলল। রবি দাঁড়িয়ে স্যার কি বলে তা শুনতে প্রস্তুতি নিল। হয়তো সবার মতো ছোট লোক খ্যাত বলে অপমান করবে, ঠিক সেটাই হলো। রবি দাঁড়াতেই স্যার জিজ্ঞেস করলো, এই ছেলে, কে তুমি? এখানে কি করছো? স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট। এটাই আমার প্রথম দিন, তাই আমাকে আপনি বা এখানে থাকা কেউ চেনে না। রবির কথা শুনে স্যার কিছুটা রেগে গিয়ে বলল, তোমার রুল কত? স্যার 126। সো এটা মাস যাচ্ছে,
আর তুমি এতদিন পর ভার্সিটিতে আসছো? স্যার আমি রবিকে আর কোনো কথা বলতে না দিয়ে স্যার নিজের খাতা দেখে বলল, এখানে 126 বলে কেউ নেই, 125 পর্যন্ত আছে। স্যার আমি ট্রান্সফার হয়ে আসছি, কাল ট্রান্সফার হয়েছি আর আজ ক্লাস করতে আসছি। ওহ, তাই তো বলি, এমন কেতমার্কা ছেলে আমাদের ভার্সিটিতে আসলো কিভাবে? স্যারের কথা শুনে রবি মাথাটা নিচু করে ফেললো আর ক্লাসের সবাই হাসাহাসি শুরু করলো। রবি মাথা নিচু করলো, তার কেন যেন এসবে খুব ভালো লাগছে। মনে মনে সে ভাবছে, আজ যদি এমন না হতাম, এই নিষ্ঠুর মানুষগুলো গরিবের সাথে কি করে তা বুঝতেই পারতাম না। রবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্যার নিজের মতো রবিকে অপমান করে যাচ্ছে। স্যারের কথা শেষ হলে রবি মাথা নিচু করে বসে পড়ল। এই ইউনিভার্সিটিতে সব বড়লোকের ছেলেরা পড়াশোনা না টাইম পাস করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বাবার টাকা নষ্ট করতে আসে। তবে দুই একজন আছে যারা পড়াশোনা করে, যারা ভালো পড়াশোনা করে তারা কখনো কাউকে অপমান করে না, কাউকে ছোট করে কথা বলে না, সবার সাথে খুব সহজে মিশে যায়। রবি মাথা নিচু করে বসে আছে। স্যার ক্লাস করে যাচ্ছে। স্যারের কথা রবি শুনছে আর মাথা নিচু করে আছে। একদম পিছনের সিটে রবি একা বসে আছে। হঠাৎ ভার্সিটির ভিসি ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করে। সবার মতো রবিও দাঁড়িয়ে যায়। স্যার সবখানে দেখে একদম পিছনে রবির দিকে তাকিয়ে সবাইকে বসতে বলল। সবাই বসে গেলে স্যার রবিকে দাঁড়াতে বলল। সবাই মুচকি হাসছে। সবার মতো স্যার হয়তো রবিকে অপমান করবে। রবিকে স্যার সামনে আসতে বললে সে সামনে এলো। স্যার রবিকে দেখিয়ে বলল, হয়তো তোমরা অনেকেও জানো না, ওর নাম হচ্ছে রবিউল হাসান। ও খুব মেধাবী ছাত্র। স্যার কথা বলার মাঝখানে রবি একটা কাশি দিল। স্যার সাথে সাথে কথা ঘুরিয়ে নিয়ে বলল, রবিউল হাসান আগামীকাল এখানে ট্রান্সফার হয়ে আসছে। তোমরা সবাই ওর সাথে বন্ধুত্বসুলভ আচরণ করবে। যাই হোক, রবিকে তো তোমরা সবাই চেনো, এখন তোমাদের পরিচয় দাও রবিকে। স্যারের কথা শুনে কয়েকজন তো বলে উঠল, কি এই খ্যাতকে আমাদের পরিচয় দেব? স্যার ধমক দিলেন। সবাই চুপ হয়ে যায়। স্যার এক মাস থেকে নাম বললে সবাই নিজেদের মতো তাদের পরিচয় দেওয়া শুরু করে। রবি খেয়াল করে দেখছে তাদের মধ্যে অনেক মুখ রাগ আর ধমকানোর স্বরে তাদের নাম বলছে। রবি এসব দেখেও সবার নাম জেনে নিল। ভিসি স্যার রবিকে সামনে এসে বসতে বলল। রবি ছোট করে বলল, না স্যার, সমস্যা নেই, পিছন থেকে সবাইকে ভালো করে দেখা যায়। সবার সাথে কথা শেষে করে ভিসি চলে গেল। রবি ঠিক পিছনে গিয়ে আবার বসে পড়ল। স্যার নিজের মতো ক্লাস করাতে শুরু করলো। অন্য সময় ক্লাস করে স্যার রবির দিকে তাকিয়ে পড়ল। আজকে ক্লাসটাই করাতে পারলাম না। রাগী গলায় এটা বলে স্যার চলে গেল। রবি মাথা নিচু করে পিছনের সিটে বসে আছে আর ভাবছে, যারা শিক্ষা দেয় তারাই যদি ধনী গরিবের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, তাহলে এই জাতি শেষ হয়ে যাবে। রবি মাথা নিচু করে এসব ভাবছে, তখনই সে বুঝতে পারলো তার দুই পাশে কেউ এসেছে। রবি মাথা তুলে তাকিয়ে দেখে দুটো ছেলে তার পাশে বসে আছে। রবি মাথা তুলে দেখতেই তারা বলল, হাই, আমি নীল। আর আমি? তাকে আর বলতে না দিয়ে রবি বলে উঠল, রাফিন। রবির কথা শুনে রাফিন কিছুটা হেসে বলল, তার মানে ভিসি স্যার যা বলো তো আসলে সত্যি? রাফিন রবিকে কি বোঝাতে চেয়েছে সেটা রবি বুঝলেও না বোঝার মতো করে আবারও জিজ্ঞেস করলো, স্যার কি বুঝিয়েছে? তুমি খুব মেধাবী, সেটাই। কথা বলার মাঝখানে সামনের দিকে তাকিয়ে হঠাৎ রবি কিছুটা থ হয়ে যায়। এই বোধ হয় রবি নিজেকে হারিয়ে ফেলবে। একটা মেয়ে সে ক্লাসে প্রবেশ করলো। দেখতে মাশাআল্লাহ, যে কেউ ফিদা হয়ে যাবে। রবি সেই দিকে তাকিয়ে আছে। হঠাৎ পাশে রাফিন রবিকে কিছুটা ধাক্কা দিয়ে কল্পনা জগৎ থেকে ফিরিয়ে আনলো আর বলল, কিরে, কই হারিয়ে গেলি? না মানে কোথাও না, আপনারা কিছু বলবেন? আমাদের আপনি করে বলছিস কেন? তুই তুই করে বলবি। আজ থেকে নীল আর আমি তোর ফ্রেন্ড। এমনিতেই এখানে সব বড় লোকের কাছে আমরা অবহেলিত। আমার যে অবস্থা কেউ আমার ফ্রেন্ড হবে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এত অবাক হওয়ার কিছু নাই, আমরা এখন থেকে তোর ফ্রেন্ড। নীল এই বলে হাত বাড়িয়ে রবির সাথে হ্যান্ডশেক করে।
একটু পর ক্লাসে আর একটা স্যার প্রবেশ করে। নীল আর রাফিন তার পাশেই বসে পড়ে। স্যার ক্লাস শুরু করে রবি সেই মেয়েটার দিকে একটু পরপর তাকাচ্ছে। এই অদ্ভুত সৌন্দর্য নিয়ে মেয়েটার দিকে রবি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। পাশে থাকা নীল আবারও হালকা ধাক্কা দিয়ে বলে, কি মামা, কার দিকে এভাবে তাকিয়ে আছিস জানিস? না তো, মেয়েটা বেশ সুন্দর। বেশি তাকিয়ে থাকিস না, অরণি দেখলে তোর অবস্থা খারাপ হবে। রবি বুঝতে পারলো তাহলে এই মেয়ের নাম অরণি। না, মেয়ে তো নয়, যেন ভুলে আকাশ থেকে নেমে আসা কোনো পরী। স্যার এইদিকে ক্লাস করেই যাচ্ছে, রবির মন অন্যদিকে। প্রায় সে ক্লাস শেষ হয়ে গেলে অরণি সোজা রবির সামনে এসে দাঁড়িয়ে যায়। প্রথমে রবি তেমন খেয়াল না করলেও পাশে নীল হালকা ধাক্কা দিলে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। রবি অরণিকে এত কাছ থেকে দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ে। অরণি ধমকানোর স্বরে রবিকে বলে, কি ব্যাপার, এখানে কি মেয়ে দেখতে আসছিস নাকি? সে কখন থেকে দেখছি আমার দিকে তাকিয়ে আছিস। রবি কিছু না বলে চুপ করে মাথা নিচু করে ফেলে। যদি এখন রবি কিছু বলে বা করতে যায় সবকিছু ভেসে যাবে। রবি কোনো কথা বলছে না দেখে অরণি আবার চিৎকার করে বলে উঠল, কি হলো, কথা কি কানে যায় না? এবার রবির দিকে তাকিয়ে সবাই হাসছে। রবি অরণিকে বলল, আপনি অনেক সুন্দর, তাই একটু দেখছিলাম। রবির এমন কথা শুনে সবাই জোরে হেসে উঠল। আর অরণি তো বেশ রেগে গেল। অরণি কিছু বলতে যাবে, ঠিক তখনই স্যার ক্লাসে চলে এলো। অরণি নিজের সিটে চলে যেতে যেতে বলল, ক্লাস শেষ হলে তোকে দেখে নেব। অরণি চলে গেলে রবি বসে পড়ে। এভাবে একটার পর একটা ক্লাস শেষ হয়ে গেলে রবি যখনই চলে আসতে যাবে তখনই পেছন থেকে কেউ ডাক দেয়। রবি ফিরে দেখে নীল আর রাফিন পেছনে আছে। রবি তাদের দিকে যেতে চাইলে মাঝখানে অরণি কোথা থেকে চলে আসে। তার সাথে অয়ন আর আরিয়ানও আছে। রবি বুঝতে বাকি নেই এখন কোনো ঝামেলা হতে পারে এখানে। নীল আর রাফিন হয়তো এই জন্য তাকে ডেকেছিল। রবি কোনো ঝামেলায় পড়তে চায় না, তাই সোজা উল্টো দিকে ফিরে চলে আসতে যাবে। ঠিক তখনই পেছন থেকে কেউ শার্টের কলার ধরে ফেলে। রবি তখনই পা কাঁপা শুরু হয়ে যায়। না, এটা ভয়ে কাঁপা নয়, আত্মরক্ষা আর বিপরীতে কেউ থাকলে তাকে বিনাশ করার। রবির পা কাঁপছে দেখে অরণ্য সহ সবাই হেসে ওঠে। রবির নিজের অজান্তে অরণ্যের হাসির প্রেমে পড়ে যায়। সে নিজেও মুচকি হেসে ওঠে। আর এই হাসি দেখে আরিয়ান আবারও ভয় পেয়ে যায়। আরিয়ান মনে করছে এই হাসি কোনো হায়নার মুখে দেখেছিল। সে খুব ভয়ঙ্কর, কিন্তু কোথায় দেখেছে সেটাই মনে করতে পারছে না। অরণি রবিকে বলল, বলেছিলাম না তুই ক্লাস শেষ করে বের হলে তোকে দেখে নেব। তাহলে এখন দেখা শেষ হলে আমি আসি, বাসায় ছোট বোন একা আছে। কেবল আসলাম, বল এইভাবে তাকিয়েছিলি কেন, কি সমস্যা তোর? একটা পরী যদি কারো সামনে থাকে তাহলে কি সে তাকাবে না? নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে অরণি কিছুটা খুশি হলো বটে, কিন্তু কেউ যে তার দিকে তাকালে তাকে মারতে পারলে অরণির আরো ভালো লাগে। অরণি বলল, না, তুই খারাপ নজরে আমার দিকে তাকিয়েছিলি, এখন তার শাস্তি তুই পাবি। দেখুন, হ্যাঁ আমি তাকিয়েছিলাম, কিন্তু সুন্দর অনেক আপনি, এর থেকে আর বেশি কিছু না। আর সরি, আসলে তাকানোটাই আমার ভুল হয়েছে। এই বলে রবি চলে আসতে যাবে, তখনই আরিয়ান রবিকে ঘুরিয়ে চড় মারতে যাবে। ঠিক তখন অরণি তার হাত ধরে ফেললো আর আরিয়ানকে বলল, বাদ দাও, আজকে ভালো লাগছে না। শোন, আর কখনো যদি আমার দিকে তাকিয়ে থাকিস তাহলে তোর পা ভেঙে দেব। রবি চুপ করে মাথা নিচু করে সেখান থেকে কিছুটা পথ চলে এলো। নীল আর রাফিন দৌড়ে রবির কাছে এলো। রবি কারো সাথে কথা না বলে হেঁটে ভার্সিটির বাইরে চলে গেল। ভার্সিটির ছুটি, তাই অনেকে চলে যাচ্ছে। রবির পিছন পিছন নীল আর রাফিনও রবির পাশে এসে বলল, কি হলো, আজ অরণি এত ভালো হলো কেমনে? রবি নীলের কথার কোনো জবাব না দিয়ে নিজের মতো হাঁটতে লাগলো। রাফিন বলল, তোর বাসা থেকে এখান থেকে কতটুকু দূরে? এই তো সামনের মোড়ে গিয়ে ডানে 5 মিনিট গেলেই আমাদের বাসা। বাসায় কে কে আছে বললি না তো? না, বাসায় তেমন কেউ নেই, মা আর ছোট বোন আছে। তো তোদের বাসা কোন দিকে? আমাদের বাসা তো এই দিকেই। ওকে, যা তাহলে, ভালো লাগছে না, আমি বাসায় যাব। যাবি তো ঠিক আছে, তোর নাম্বারটা দিয়ে যা।
নাম্বার নিয়ে কি করবি? প্রতিদিন তো দেখা হবেই। আরে লাগবে, আর মেয়েদের মতো তোর নাম্বার দিতে সমস্যা করে। আচ্ছা নে। রবি নিজের নাম্বার দিল তাদের। দুইজন চলে গেল। রবিও নিজের বাসায় চলে গেল। কলিং বেল দিতেই ছোট বোন হ্যাপি এসে দরজা খুলে দিল। রবি ভার্সিটিতে যাওয়ার সময় হ্যাপি রবিকে দেখেনি। ওই সময় হ্যাপি নিজের রুমে ছিল। আর যখন ফিরল তখন রবিকে দেখে সে চোখ বড় বড় করে ফেলল। ভাইয়া, তোমার এই অবস্থা কেন? কি অবস্থা? এইসব ড্রেস কই পাইছো? কাল কিনেছিলাম। কি, তুমি এসব কাপড় কিনেছো? ভার্সিটির জন্য নতুন কাপড় কিনলাম। ভাইয়া, তোমার আলমারিতে এর থেকে 1000 গুণ ভালো কাপড় আছে, আর এসব পরে তুমি ভার্সিটিতে গেছো? আমি জাস্ট ভাবতেই পারছি না। এতক্ষণ ধরে রবি বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। পিছন থেকে মা ডাক দিয়ে বলল, কিরে হ্যাপি, কার সাথে কথা বলছিস? মা, ভাইয়া ভূত হয়ে গেছে। ছোট বোনের কথা শুনে রবি না হেসে পারল না। যদিও এতক্ষণ ধরে মন খারাপ ছিল তার, কিন্তু এই পিচ্চি বুড়ির কথায় যে কারো মন ভালো হয়ে যাবে। রবি হ্যাপিকে ঠেলে দরজার সামনে থেকে সরিয়ে নিজের রুমে চলে গেল। একদম গোসল দিয়ে বের হলো। দুপুর 2টা বেজে গেছে, তাই সবাই খেতে বসলো। হ্যাপি এক লোকমা খাচ্ছে তো রবির দিকে আর চোখে তাকাচ্ছে। রবি বুঝতে পারলো এখনো হ্যাপি রবির কথা চিন্তা করছে। রবি বলল, এই পিচ্ছি, কি চিন্তা করছিস এত? ভালো করে খা। দেখো ভাইয়া, আমি 10ম শ্রেণীতে পড়ি, তুমি আমাকে বারবার পিচ্ছি বলো কেন? জানো আমার কত ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে? পিচ্ছির কথা শুনে রবির কাশি উঠে গেল। পাশে থাকা পানির গ্লাস হাতে নিয়ে এক নিমিষে সবটা পানি খেয়ে শেষ করলো। এই পিচ্ছি বলে কি? এমনিতেও দেখি কথায় কথায় বিয়ের কথা বলে। রবি যত কথা বাড়াবে এই পিচ্ছি বুড়ি তত পেঁচাবে। খাওয়া শেষ হলে রবি নিজের রুমে চলে যায়। নিত্যদিনের মতো রবি গিয়ে শুয়ে পড়ে। প্রায় 20 মিনিট পর হ্যাপি দরজায় এসে ভিতরে যাওয়ার পারমিশন চায়। রবি ভিতরে যেতে বললে হ্যাপি টেবিলের উপর তার হাতে থাকা 2টা চা রেখে রবির পাশে বসে পড়ে। রবি উঠে একটা চা হাতে নেয়, অপরটা হ্যাপি নেয়। হ্যাপি তখনই রবিকে বলে, ভাইয়া, একটা কথা বলবো? বল, কি বলবি? আমরা এখানে আসছি 2 মাস হলো। তুমি এই সময়ের মধ্যে কেমন যেন হয়ে গেছো। মানে আগে ছিল একরকম, আর এখন পুরো ভিন্ন হয়ে গেছো। হায় রে পাগল, আছি তো ঠিক আগের মতো, শুধু পোশাকটা একটু চেঞ্জ হলো, আর কিছু না। না ভাইয়া, তোমার চাল চলনও কেমন যেন হয়ে গেছে। ঠিক আছে, তুই এসএসসি এক্সাম শেষ কর, তারপর তোকে সিআইডিতে দিয়ে দেবো। এত সন্দেহ কেন হয় তোর, বুঝি না আমি। হ্যাঁ, আমি কিছু বললেই আমাকে সিআইডি সিবিআইতে দিয়ে দিবে, খালি এই কথা। কপাল, তো এত সন্দেহ করিস কেন বল, পুরো সিআইডিদের মতো। তোমার কাছে কিছু একটা জানতে চাইলেই সেটা তোমার কাছে সন্দেহের কিছু মনে হয়। আচ্ছা এসব বাদ দে, তোকে বলছিলাম চা কফি এসব খাবি না, তাও তুই দেখি আমার থেকে বেশি চা খাস। তো খেলে শেষ হয়ে যাচ্ছে নাকি? জানিস না তুই, শেষ হয়ে যাচ্ছে যে সেটা। ভাইয়া তুমি না। কথা বলতে বলতে দুইজন হেসে উঠল। রবি হ্যাপিকে চা কফি খেতে নিষেধ করে, কারণ চা কফি খুব মারাত্মক, যেমন সিগারেট বা অন্যান্য নেশাদ্রব্য জিনিসের মতো। যে চা খায় সে চা না খেয়ে থাকতে পারে না, না খেলে ভীষণ মাথা ব্যথা শুরু হয়। তাই হ্যাপিকে চা কফি খেতে বারণ করে। যদিও রবির কথা হ্যাপি একদম কানে নেয় না। চা খাওয়া শেষ হলে হ্যাপি কাপ দুটো নিয়ে চলে যেতে চাইলে রবি বলে, শোন, আমার কাপড়গুলো একটু ধুয়ে দিস তো। কোন কাপড়? যেগুলো পরে বের হলে? সেগুলো। আইসে, তোমার ওই কাপড়ে আমি হাত লাগাবো, এটা কেমনে ভাবলে তুমি? আচ্ছা হয়েছে, ধুয়ে দিতে হবে না, যা সব এখান থেকে। হ্যাপি মুখ বাঁকা করে চলে যায়। রবি হাসতে হাসতে নিজের কম্পিউটার সামনে বসে পড়ে। এইদিকে আরিয়ান আর অয়ন বাসায় গিয়ে খাবার খেয়ে ফোন হাতে নিয়ে দেখে তাদের ফোনে একটা করে মেসেজ, যেগুলো সিক্রেট একটা সাইট থেকে আসছে, যেটাতে
তারা আর তাদের টিম কাজ করে হ্যাকিংয়ের। তারা মনে করলো নতুন কোনো কাজ আছে, তাই এমন মেসেজ আসছে। দুইজন কম্পিউটারের সামনে বসে পড়ে। হঠাৎ দেখে তাদের সার্ভারের সিস্টেম চেঞ্জ করতে বলছে। নর্মালি তারা সেটা ইগনোর করে দিল, তখনই হলো ধামাকা। ইগনোরে ক্লিক করার পরেই দেখছে তাদের সামনে থাকা ল্যাপটপ আর কম্পিউটার ডাউন হয়ে যাচ্ছে। দুইজনেই কিছু বুঝতে পারছে না হঠাৎ করে কি হচ্ছে এসব। অয়নের সাথে ঘটে যাওয়া ঘটনা এখন আবারও দুইজনের সাথে ঘটে গেল। আগের মতো স্ক্রিন অফ হয়ে গেল। কিছু সময় অন্ধকার থাকার পর একটা ভুতুড়ে ইমোজি আসলো। সেটা ধীরে ধীরে অদৃশ্য হতেই আর একটা লিখে আসলো। সেটাও লেখা ছিল চাইনিজ ভাষায়, যেটার বাংলা। দেশের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়। এই লেখা দেখে দুইজনেই ভয় পেয়ে যায়, কারণ তাদের পুরো টিম মিলে বাংলাদেশের কিছু গোপন তথ্য বাইরে দিতে যাচ্ছে। কিন্তু কাকে দিতে যাচ্ছে সেটা অদৃশ্য হ্যাকার জানে না। অয়ন আর আরিয়ানের উপর আরো একজন আছে, যার কথায় তারা সব করে বেড়ায়। দুর্ভাগ্য হলেও সত্যি, এতদিন কাজ করেও তাদের বসকে সেটা তারা এখনো জানে না। অয়ন আর আরিয়ানের হ্যাকিংয়ের পুরো সাইট হ্যাক করে নিয়ে অপর পাশে বসে থাকা হ্যাকার মুচকি হাসছে। আরিয়ান আর অয়ন ভয় পেয়ে যায়, কারণ তারা যে দেশের ক্ষতি করছে সেটা জানতে পারলে তো তাদের জেল হবে। মামলা হলে আজীবন হয়তো জেলের চার দেওয়ালে বন্দী হয়ে থাকতে হবে। অয়ন আর আরিয়ান এবার একসাথে হয়ে গেল। দুইজন আরিয়ানের বাসায় আসলো। এখানে থেকে তারা ছদ্মবেশে সেই হ্যাকারকে ট্রেস করার চেষ্টা করবে। এইদিকে রবি কম্পিউটার থেকে উঠে ঘুমাতে গেল। কানের পাশে ফোনটা রাখলো। তখনই তার মনে হলো কিছু একটা সে মিস করে ফেলেছে, হয়তো সেটা কম্পিউটারের কোনো জিনিস। রবি আবার কম্পিউটার সামনে বসে মাথায় হাত দিয়ে চেয়ারের পিছন থেকে কিছুটা হেলে গিয়ে চিন্তা করলো কি সেটা। হঠাৎ তার কিবোর্ডের পাশে চোখ গেল। সেখানে তার একটা পেন ড্রাইভ ছিল, যেটা এখন নেই। রবির ঘরে তো মা আর ছোট বোন ছাড়া আর কেউ নেই। মা এমনিতেও এই ঘরে আসে না, ঘর গোছানো হ্যাপির কাজ। তাই রবি চিন্তা করছে কোথায় গেল পেন ড্রাইভ। রবি তাৎক্ষণিক হ্যাপিকে ডাক দিল। প্রথম ডাকে কোনো সাড়া শব্দ পায়নি, তাই রবি আবার ডাক দিতে হ্যাপি এসে হাজির। এত রাগী হয়ে ডাকলো যে হ্যাপি দরজার কাছে এসে কাঁপতে শুরু করলো। রবি হ্যাপিকে দরজার পাশে থেকে ভিতরে আসতে বলে। ভাইয়া, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? সকালে আমি বের হওয়ার পরে আমার রুমে কে আসছে? বাসায় তো কেউ আসেনি, আর তোমার রুমে আমি ছাড়া তো কেউ আসে না। তাহলে তুই এসেছিস সকালে? হ্যাঁ, তুমি এলোমেলো করে সবকিছু বের হয়ে গেছো, তাই আমি এসে গুছিয়ে চলে গেলাম। এখান থেকে কোনো পেন ড্রাইভ নিছিস? এটার জন্য তুমি এভাবেই চিল্লাচ্ছ? নিচ্ছিস কিনা তাই বল। হ্যাঁ, ওটা তোমার কিবোর্ডের পাশে ছিল। আমি ভাবলাম হয়তো তুমি ভুলেই সেখানে রেখে গেছো, তাই ওটা তোমার বিছানায় বালিশের নিচে রাখলাম। হ্যাপির কথা শুনে রবি কিছুটা শান্তি পেল। এই পেন ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। যদি ভুলেও এটা খারাপ কারো হাতে পড়ে তাহলে অনেক বিপদ হতে পারে। যদিও পেন ড্রাইভে একটা কোড দেওয়া আছে, কিন্তু সেটা ভেঙে ফেলে ভিতরে তথ্য দেখা ততটা কঠিন নয়। রবি কম্পিউটারের সামনে থেকে উঠে বিছানা থেকে পেন ড্রাইভটা হাতে নেয়। হ্যাপিকে বলে, আমার জিনিস যেটা যেখানে থাকে সেখানেই রাখবি। তাই বলে এত চিৎকার করবে? বেশি হয়ে গেল নাকি? যদিও হ্যাপির জন্য এক কথাটা বলেছে, কিন্তু হ্যাপি রাগ করে চলে গেল। রবি পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু শুনলো না। কি আর করার, রবি আবার শুয়ে পড়ে দিনে একটু ঘুমালে রাত জেগে কাজ করা যায়। এইদিকে আরিয়ান আর অয়ন কম্পিউটারের সামনে বসে অদৃশ্য হ্যাকারকে খুঁজতে চেষ্টা করছে। কিবোর্ডে যত তাড়াতাড়ি সম্ভব হাত চালাতে লাগলো। অনেক চেষ্টা করে একটা এক্সেস নিতে পেরেছে তারা। সেটা তো একটা কোড খুঁজছে। অয়ন নিমেষেই সে কোড ভেঙে ফেললো। দুইজনের দিকে তাকিয়ে একটু হাসলো। কোডটা ভাঙতে একটা পেজ ওপেন হলো। ওখানে লেখা আছে, মাত্র খেলা শুরু, দেশের তথ্য পাচার করতে গিয়ে তোমরা নিজেদের মৃত্যু ডেকে আনলে।
দুজনের লেখাটা দেখে বুঝতে পারলো তারা এই কোডটা ভাঙতে পেরেছে ঠিকই, কিন্তু সেটা অপরদিকে থাকা অদৃশ্য হ্যাকার চেয়েছে বলে। এবার তারা অদৃশ্য হ্যাকারকে খুঁজতে আরো ট্রাই করছে। প্রথমে তারা অদৃশ্য হ্যাকারকে হতে পারে সেটা চিন্তা করলো। তাদের শত্রুপক্ষে থাকা সবার লিস্ট চেক করলো। তাদের মধ্যে যে বা যারা আরিয়ানার অয়নের সাথে বেশি ঝামেলা করে তাদের ল্যাপটপ, কম্পিউটার, এমনকি ফোনও হ্যাক করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাদের মধ্যে কেউই নেই যে আরিয়ানার অয়নের সাইট হ্যাক করেছে বলে মনে হয়। বেশ কিছু সময় চেষ্টা করেও যখন হ্যাকারকে খুঁজে পেল না, তখন আরিয়ান আরো দুজন হ্যাকারের সাথে কথা বলল, যাতে সেই অদৃশ্য হ্যাকারকে বা কারা জানতে পারে। সবাই সিদ্ধান্ত নিল রাত 2টায় তাদের কাজ করবে। যে এই হ্যাকিং করেছে তার সবকিছু হ্যাক করবে। চারজনে একসঙ্গে কাজ করলে অবশ্যই কিছু পাবে, যা দিয়ে হ্যাকারকে চিহ্নিত করা যায়। অয়ন আর আরিয়ান কাজ করছিল। হঠাৎ জানিয়ে এলো আরিয়ানের ছোট বোন রুহানি। অয়নের সাথে কথা বলে রুহানি নিজের রুমে চলে গেল। অয়ন আর আরিয়ান দুইজনে খেয়াল করলো রুহানি যখনই তাদের একসাথে কাজ করতে দেখে তখনই হেসে চলে যায়। আর ইদানিং অয়নের সাথে রুহানি একটু বেশি কথা বলার ট্রাই করে। রুহানি চলে গেল। আরিয়ান আর অয়ন চা খাচ্ছে আর কম্পিউটারে বিভিন্নভাবে ট্রাই করছে ভিকটিমকে ধরার, কিন্তু ভিকটিম যে রাঘব বোয়াল সেটা তাদের কল্পনারও বাইরে। রবি ঘুমাচ্ছে। একদম সন্ধ্যা হয়ে গেল, তখনও ঘুমিয়ে আছে। হঠাৎ পায়ে পানি পড়তেই বিছানা থেকে লাফ দিয়ে উঠলো। ভাবছে পানি এলো কোথা থেকে। সামনে তাকিয়ে দেখে হ্যাপি দাঁড়িয়ে হাসছে, হাতে পানির গ্লাস। রবি পানির গ্লাস আর হ্যাপির হাসি দেখে বুঝতে পারলো এই পানি আকাশ থেকে পড়েনি, বরং ছোট বোন হ্যাপি ইচ্ছে করে ফেলেছে। রবি তাকে বলে, কিরে তুই আমার এই স্বাদের ঘুম ভাঙালি কেন? ভাইয়া, এটা কি তোমার স্বাদের ঘুম ছিল? স্বাদের ঘুম নয় তো কি, কত সুন্দর একটা। রবি এইটুকু বলে থেমে গেল। তখনই হ্যাপি জিজ্ঞেস করলো, কত সুন্দর? কি ভাইয়া? কিছু না, এই ঘুমটা না ভাঙালেও পারতি। খুব বেশি করে ফেলেছি না? আমার কথা আমাকে বলিস? যা এখান থেকে। যাবই তো। মনে আছে ঘুমানোর আগে আমার সাথে কি করেছো? সেই প্রতিশোধ নিলি এখন পানি ঢেলে? নিলাম। তো বলো কি এত সুন্দর যার কারণে তোমার ঘুম ভেঙে গিয়ে কষ্ট হয়েছে? তুই এসব বুঝবি না। বলো না, এমন করো কেন? খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আরে তুই পানি ঢেলে সেটা শেষ করে দিলি। না, স্বপ্নেই পানি ঢাললি। তো ভাবি কেমন? ফুচকা রান্না করতে পারে তো? মানে আমি স্বপ্ন দেখছি বললাম, কোনো মেয়েকে যে স্বপ্নে দেখেছি তা বলিনি। আর সোজা ভাবি বানিয়ে দিলি, বুঝলাম না। তোমার সুন্দর রোমান্টিক স্বপ্ন কেমন হবে তা আমি ভালোই জানি। কপাল, একটু বেশি জানিস তুই। যা এখন এখান থেকে। যাবো। উঠে ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে। যা আসছি। হ্যাপি চলে গেল। রবি ফ্রেশ হয়ে বের হয়ে সোজা নাস্তা করতে চলে যায়। মা পাশে বসে আছে। রবি বলল, মা, তোমার মেয়ে অনেক পেকে গেছে, বিয়ে দিতে হবে। খালি বিয়ে করতে মন চাই। মা কিছুটা দূরে বসেছিল, তাই হ্যাপির কথা শুনতে পায়নি। রবি ঠিকই শুনতে পেয়েছে, তাই রবি হ্যাপিকে বলল, কি বললি তুই? না মানে বই বই পড়তে মন চাই, মানে ওই পড়াশোনা করতে। বিয়ে না তো, তুমি খালি বেশি শোনো। এখন রবি কিছু বললে সেটা আর মায়ের বিশ্বাস হবে না, কারণ হ্যাপির কথা মা বেশি বিশ্বাস করে। হ্যাপি এমন ফাজলামো করে তাও কেউ কিছু বলে না, কারণ সবার ছোট বোন আর তাই সবার আদরের। আর আজকারা পেয়ে মাথায় উঠে গেছে, আর সবার ছোট বলে কেউ কিছু বলে না। যদিও একটু কিছু বলে তো সারাদিন খাবার বন্ধ, চুপচাপ কান্না করে যাবে। এই কারণে কেউ কিছু বলে না। নাস্তা করছে রবি মাকে বলল, মা, তোমার মেয়ে আমার গায়ে পানি ঢেলেছে কেন জিজ্ঞেস করো। আমরা কি জানি? তোরা জানিস ওসব? ওখানে আমাকে জড়িয়ে লাভ নেই। মায়ের কথা শুনে হ্যাপি তো হেসে যাচ্ছে মিটমিট করে। তখনই রবি বলল, কিরে হাসছিস কেন? বল, কেন পানি ঢাললি? সেই 2 ঘন্টা ধরে ডাকছি, তাও ওঠো নাই, তাই পানি দিয়ে ঘুম ভাঙালাম। যদি জানতাম ভাবি ছিল, ঠুকো স্বপ্নে ভাবিকে দেখেছো, তাহলে আর এমন করতাম না। খুব বড় হয়ে গেছিস।
কথা বলতে বলতে নাস্তা করে রবি নিজের রুমে গেল। ফোন হাতে নিয়ে দেখে কম্পিউটারে দুটো সিগন্যাল দিচ্ছে। রবি কম্পিউটারের সামনে বসে পড়ে আর মুচকি হাসে। কিছু সময় কম্পিউটার ঘেটে হেসে উঠে পড়ল। আজ রাতেই তার কিছু কাজ আছে, তাই আর একটু ঘুমিয়ে নেওয়া উত্তম। রবি আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু হ্যাপি তো আর এমন শান্তিতে ঘুমোতে দিবে না। রাত 11টা হতে ডিনার করার জন্য ডেকে দিল। ঘুম থেকে উঠে ডিনার করে দিল। পড়াশোনা শেষ করে হ্যাপি ঘুমিয়ে গেল। রবি বসে পড়ল একটা কম্পিউটারের সামনে। এইদিকে অদৃশ্য হ্যাকারের খোঁজ করতে অয়ন আর আরিয়ান বসে পড়ল কম্পিউটারের সামনে। সাথে যুক্ত হলো আরো 2 জন। মোট 4 জন মিলে অদৃশ্য সে হ্যাকারকে খুঁজবে যে অয়নের পর্ন সাইট আর 2 জনের হ্যাকিং সাইট হ্যাক করে নিয়েছে। রাত যতই হচ্ছে অপারেশনের সময় ততই গড়িয়ে আসছে। রাত 1:30। অয়ন আর আরিয়ান 2 জন কম্পিউটারের সামনে বসে সিস্টেম ঠিক আছে কিনা দেখছে। সবকিছু চেক করে 2 জন চা খেয়ে নিল যাতে ঘুম না আসে। আর একটু সময় হতেই আরো 2 জন যোগ দিল। 4 জন মিলে এখন সেই অদৃশ্য হ্যাকারের সিস্টেম হ্যাক করবে। ধীরে ধীরে কিবোর্ডে দ্রুত গতিতে হাত চালাতে লাগলো। অনেক চেষ্টার পরে অদৃশ্য হ্যাকারের আইপি অ্যাড্রেস বের করলো, কিন্তু একটা নয় অনেকগুলো আইপি পেল। সবার মতে ওই আইপি গুলোর মধ্যে যে কোনো একটাতে অদৃশ্য হ্যাকার অবস্থান করছে। অনেক বেশি আইপি, তাই সবগুলোকে ট্র্যাক করা পসিবল হচ্ছে না। কম্পিউটারের স্ক্রিনে ভালো করে তাকিয়ে দেখে কোথায় কোথায় ডাবল বা তার বেশি আইপি এসে থামছে। অদৃশ্য হ্যাকার তখন কম্পিউটারের কাজ করছিল। যখনই দেখলো কেউ তার সিস্টেম হ্যাক করছে তখনই সে মুচকি হাসলো। কত বড় বোকা তারা, এই বলে আরো কিছুটা অট্টহাসি দিল। 2 জন 4টি আইপি ধরে নিল, যার মধ্যে একটাতে অদৃশ্য হ্যাকার থাকতে পারে। আরিয়ানের বাবা একটু ক্ষমতাসীন ব্যক্তি, তাই আরিয়ানের ফোন দিয়ে থানায় বলতে পুলিশ সেই আইপি অ্যাড্রেসগুলোতে চলে গেল, কিন্তু 3টা জায়গায় কিছু পেল না। সেই জায়গায় আরিয়ান আর অয়ন একসাথে গেল। গিয়ে তারা অবাক হয়ে যায়। একটা পুরনো ঘর, যেটাতে কেউ থাকে না, না কোনো মানুষ থাকার উপযোগী এটা। সেখানেও কিছু না পেয়ে ফিরে আসতে গিয়ে অয়নের চোখে একটা চিরকুট পড়ে। অয়ন সেটা হাতে নিয়ে দেখে সেখানে লেখা আছে, চোর চুরি করবে, মালিক তো পাহারা দিবে। এই কথার কোনো মানে তারা বুঝতে পারল না। হঠাৎ দেখে সেখানে একটা ছেলে এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। আরিয়ান ছেলেটাকে দেখে চিনতে পারল না। বারান্দায় লাইট জ্বলছে আর ছেলেটা কম্পিউটারের সামনে গিয়ে বসলো। দূর থেকে এইটুকু দেখা যাচ্ছে। এত রাতে কারো বাড়িতে ঢোকা ঠিক হবে না। অয়ন কিছুটা আন্দাজ করতে পেরেছে, হয়তো ওখানে বারান্দায় দাঁড়িয়ে থাকা লোকটা কিছু জানে, কিন্তু এখন তো সেখানে যাওয়া যাবে না। হতাশ হয়ে ফিরে এলো সবাই, কিন্তু আরিয়ান এত সহজে তো হার মানার কথা না। বাসায় এসে আবারও কম্পিউটারের সামনে বসে পড়ল, কিন্তু এ কি, কম্পিউটার ওপেন হচ্ছে না কেন? হঠাৎ আরিয়ানের ফোন বেজে উঠল। ফোন বের করে দেখে নতুন যে 2 জন হ্যাকার নিল তাদের থেকে একজন ফোন করেছে। আরিয়ান ফোন কানে দিল। যার পেছনে আমাদের লেলিয়ে দিচ্ছ সে সাধারণ কেউ না, ওর থেকে দূরে থাকা উত্তম। আমাদের কম্পিউটার সহ সব সিস্টেম হ্যাক করে ফেলেছে সে। আমার মনে হয় সে আর কেউ নয়, আর কে। আর কে কথাটি শুনতেই আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে গেল। অয়ন পাশে বসা ছিল। আরিয়ানের এই অবস্থা দেখে সে বসা থেকে উঠে গেল। আরিয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ফোন ফেলে দিলি কেন? আরিয়ান কিছু বলছে না। মাটিতে পড়ে যাওয়া ফোনে এখনো কথা হচ্ছে, অপর পাশে এখনো কিছু ভুলে যাচ্ছে। অয়ন মাটি থেকে ফোনটা কানে তুলে নিল। অপর দিক থেকে বলছে, আমরা কিছু করতে পারিনি, বরং উল্টে আমাদের সিস্টেম হ্যাক করে নিচ্ছে আর কে। আমাদের কম্পিউটারের কিছু তথ্য ছিল যেগুলো আর কে এর হাতে গেলে আমাদের মৃত্যু অবধারিত, তাই আমরা কম্পিউটার ভেঙে ফেলেছি। এতক্ষণে মনে হয় আর কে আমাদের লোকেশন বের করে ফেলেছে, তাই আমরা
এখানে সব পুড়িয়ে দিয়ে বের হয়ে যাচ্ছি। যদি বাঁচতে চাও তাহলে তোমরাও পালিয়ে যাও। পরবর্তী কোনো হেল্প চাওয়ার আগে কার সাথে লাগতে যাচ্ছ সেটা বুঝে নিবে। এই কথাগুলো বলে অপর পাশ থেকে ফোন কেটে দিল। অয়ন হ্যাকিং জগতে নতুন বললে চলে, তাই কে আর কে সেটা তার কোনো ধারণা নেই। হারিয়ান এখনো আগের মতো শক্ত হয়ে আছে মূর্তির ন্যায়। অয়ন পাশ থেকে আরিয়ানের গায়ে হাত দিতে সে ভয় পেয়ে গেল। একটুকুতেই চমকে উঠল। অয়ন বলল, কি হলো, সবাই এত ভয় পাচ্ছে কেন? আর আর কেই বা কে? আমার বিশ্বাস হচ্ছে না, এটা হতে পারে না। কি হয়েছে? কিছু না বললে বুঝবো কেমনে? তুই এই জগতে একদম নতুন, তাই কিছু জানিস না কে আর কে। আর আমরা সবাই জানি সে মারা গেছে, তাহলে এখন কিভাবে আসলো বুঝতে পারছি না। শুরু থেকে বল কি হয়েছে। আর আমাদের সাথে অপর পাশে কাজ করছিল যারা, তারা নাকি নিজেদের কম্পিউটার ভেঙে ফেলেছে, এত কিছু কেন করলো? সেই হিসাবে আমাদের কম্পিউটারও ভেঙে ফেলা উচিত, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমাদের সবকিছু এখন আর কে এর হাতে চলে গেছে। সে খুব দ্রুত, যা দেখায় তার থেকেও শতগুণ বেশি চলে। যেমন? সে কারো অ্যাক্সেস নিতে চাইলে যখন ইচ্ছে পারে। যখন আমাদের কাজে 1% দেখায় তখন তার কাজ হয় 100%। তাহলে তো আমাদের সব ডাটা তার কাছে চলে গেছে। আমি সেটা শতভাগ শিওর। তাহলে এখন আমাদের কি করতে হবে? তো কিছু জানি না। সে চাইলেই আমাদের এখনই পুলিশে ধরিয়ে দিতে পারে, আবার ক্ষমাও করতে পারে। তবে আমার মনে হয় না সে আমাদের ক্ষমা করবে। আমাকে শুরু থেকে একটু বল, আসলে কি করে সে? সবাই এত ভয় পায় কেন? আমাদের কি করা উচিত এখন? শুরু থেকে শোন তাহলে। তখন আমি সদ্য হ্যাকিং জগতে পা রাখি। শুরু থেকে আমাদের কাজ শেখানো হতো সাদা হ্যাকারের মতো, কিন্তু আমাদের টিমের অনেকে কাজ শিখে সে কাজের অপব্যবহার করে। আমাদের যে কাজ শেখাতো সে কখনো আমাদের সামনে আসেনি। হঠাৎ একদিন নিউজে জানতে পারি বাংলাদেশ ব্যাংক থেকে 200 কোটি টাকারও বেশি টাকা হ্যাকাররা হাতে নিয়েছে। তখনই আমরা এই নাম শুনি। পরে সব টাকা ব্যাংক করে দেয় এই আর কে, আর এই ডাকাতির সাথে জড়িত সব হ্যাকারকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। যারা এই হ্যাকিং করেছিল তারা কম পাওয়ারফুল ছিল না, কিন্তু আর কে এর কাছে তারা কিছু না। তার আরো 2টা লোক আছে, একজন মাফিয়া আর একজন টপ হ্যাকার। আর কে এরপরে তার অবস্থান হ্যাকিং জগতে। একজন রাশেদ, সে মাফিয়া আর কে এর ডান হাত। অপরজন মাহমুদ, সে হ্যাকিং জগতে আর কে এর পরে আছে, আর সে হলো আর কে এর বাম হাত। সবাই এই আর কে এর নাম শুনেছে, কখনো সামনে থেকে কেউ দেখেনি। এখন যদি আর কে আমাদের ডিভাইস সিস্টেম সত্যি হ্যাক করে তাহলে আমাদের রক্ষা নাই। তাই আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো দেশ থেকে পালাতে হবে, নয়তো জেলে কিংবা মাটির নিচে সাদা কাফনে আবদ্ধ হতে হবে। এত ভয়ঙ্কর সে? ওর পুরো নামই বা কি? আর কে মানে কি? অনেক ভয়ঙ্কর। সে যখন রেগে যায় তখন নাকি ওর চোখ ভয়ঙ্কর লাল হয়ে যায়। ওর পুরো নাম বা আর কে মানে কেউ জানে না। চল এখন এখান থেকে পালাই, নয়তো থাকলে হয়তো মৃত্যু, নয়তো জেলে যেতে হবে। চল ভারতে চলে যাই। পাগল নাকি? ভুলেও এখানে যাওয়া যাবে না। আমাদের দেশের ডাটা চুরি করার প্ল্যান ছিল ভারতের এজেন্টের। এখন যদি ওখানে যায় আর ডাটা দিতে না পারি তাহলে ওখানে আমাদের মেরে ফেলবে। আবার তাদের আগে আর কে এর লোকেও আমাদের শেষ করে দিতে পারে। তাই ভারতে না গিয়ে আমি আমেরিকা চলে যাব। অনেক বড় দেশ, আমাকে সহজে খুঁজে পাবে না। আর ওখানে আমার আত্মীয় আছে, তাদের সাথে থাকতে পারবো। তাহলে আমার কি হবে? তুইও কোনো দেশের বাইরে চলে যা, ভুলেও ফিরে আসিস না, কারণ আর কে সহজে কিছু ভুলে না। আচ্ছা, তাহলে আমি দুবাই চলে যাব, ওখানে আমার চাচা আছে, তাদের সাথে থাকবো। দুজনেই 2 দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের অগোচরে কম্পিউটারে অটো ইনস্টল হওয়া একটা সফটওয়্যার দিয়ে আর কে সব শুনে ফেলে। এমন ইঁদুরের মতো অবস্থা দেখে আর কে হেসে ওঠে। যা করতে পারবে না তাই করলে ভুল তো হবেই, আর সেটা যদি অপরাধ হয় তো শাস্তি পেতেই হবে। আর যদি সেটা রাষ্ট্রবিরোধী হয় তো। সকালে ছোট বোন হ্যাপির ডাকে ঘুম ভেঙে যায় রবির। ঘড়িতে তাকিয়ে দেখে 9টা বাজে। রবি আবারও শুয়ে পড়ল। হ্যাপি আবারও ডাকতে শুরু করলো, ভাইয়া ওঠো না কেন, কত বেলা হয়েছে। পরে উঠবো, যা এখন ঘুমাতে দে। উঠবে নাকি পানি ঢালবো? আরে যা না, পরে উঠবো, আর একটু ঘুমাই। তোমার সাথে কেউ দেখা করতে আসছে। কে ওটা? ভাবি।
তুই যাবি এখান থেকে নাকি যাবো না, আগে ওঠো, আর না উঠলে লাথি দেবো। কেমনে? যা না প্লিজ, ঘুমাতে দে। এটা বড় একটা সমস্যা। যতই না করুক কেন, হ্যাপি এসব মানবে না। যতক্ষণ রবিকে ঘুম থেকে তুলতে না পারে ততক্ষণ এভাবে কথা পেঁচাতে থাকবে। এক প্রকার বাধ্য হয়ে রবি উঠে গেল। রবিকে উঠতে দেখে হ্যাপি তাড়াতাড়ি চলে গেল, নয়তো রবি দৌড়ানো দেবে, সেটা ভালোই জানা আছে তার। রবি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে এলো। হ্যাপি আগে থেকে বসা ছিল। যখনই রবি নাস্তা মুখে দিতে যাবে, হ্যাপি বলে উঠল, ভাইয়া কাল অনেক রাত পর্যন্ত কম্পিউটারে কি করছো? আমার কথা বাদ দে, তুই কিভাবে দেখলি সেটা বল। না মানে কি, সারা রাত ফোন নিয়েছিলি তাই তো? আরে না, হঠাৎ ঘুম ভেঙে গেছে, উঠে দেখি তুমি কম্পিউটারে কাজ করছো। প্রায় 4টা বাজে ওই সময়। তুই এত কিছু দেখলি? দেখছি তো। সাথে দেখলাম নিচে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। এদিক সেদিক দেখে তারা চলে গেল। চুপ, আর কোনো পাকনামি করিস না, সোজা নাস্তা করে নে। আচ্ছা ঠিক আছে। এখানে আর কতদিন থাকবো? আমার একটু কাজ বাকি আছে, কয়েকদিনের মধ্যে শেষ হবে, তারপর না হয় চলে যাব। কি কাজ তোমার? তো বুঝি না। ছোট বোনের কথা শুনে রবি কিছুটা হেসে উঠল। নাস্তা শেষ করে রবি আবারও গিয়ে কম্পিউটারের সামনে বসে পড়ল। দুইজনকে দুটা মেইল করলো, সাথে কিছু ছবি পাঠিয়ে দিল। তারপর রবি ভার্সিটির দিকে রওনা দিল। এইদিকে আরিয়ান আর অয়ন পালিয়ে যেতে সব কিছু ঠিক করে নিল। দুইজনেই পালাতে গেলে ছোট্ট একটা জঙ্গল পার হতে হবে। আরিয়ান আর অয়ন দুইজনেই গাড়ি নিয়ে চলে যাচ্ছে। একটু একটু বৃষ্টিও হচ্ছে। কিছুটা পথ বাকি জঙ্গল থেকে বের হওয়া। ঠিক তখনই হলো সমস্যা। দুইজনের জন্য 3টা গাড়ি, একটাতে দুইজন বসেছে। সামান্য একটা গাড়ি, পিছনে একটা গাড়ি। হঠাৎ সামনের গাড়িটা থেমে যায়। পিছনে দুটো গাড়ি খুব জোরে ব্রেক করে। অয়ন আর আরিয়ান সামনের দিকে হেলে পড়ে। হালকা বৃষ্টি হচ্ছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে কালো পোশাক পরিহিত অনেক লোক হাতে গান নিয়ে বের হচ্ছে। আরিয়ানের বুঝতে বাকি নেই এখানে রাশেদ আছে। সবাই কালো কাপড়ে আবদ্ধ, তাই কাউকে চেনা যাচ্ছে না। দুইজন যখন গাড়ি থেকে নামতে যাবে, দুই দিকে গুলি করতে থাকে রাশেদের লোকেরা। ভয়ে দুইজনেই অজ্ঞান হয়ে যায়। রাশেদ ইশারা করলে অয়ন আর আরিয়ানকে তাদের গাড়ি থেকে তুলে রাশেদ একটা গাড়িতে তুলে নেয়। অয়ন আর আরিয়ানের সব লোককে দাঁড় করায় সোজা করে। সবার সামনে রাশেদের লোক গুলি নিয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন আর আরিয়ানের সব লোক সোজা হয়ে দাঁড়ালে রাশেদ সবাইকে বলে, এখানে কি হয়েছে তা যেন কেউ জানতে না পারে। যখন অয়ন আর আরিয়ানের কথা জিজ্ঞাসা করবে তাদের পরিবার, তখন সবাই বলবে তাদের এয়ারপোর্টে দিয়ে এসেছে। যদি একটু এদিক ওদিক সেদিক হয় তাহলে তোমাদের পরিবার তো আছে। তারপর রাশেদ ইশারা করতে অধরা নামের একটা মেয়ে গাড়ি থেকে ল্যাপটপ নিয়ে এসে আরিয়ান আর অয়নের লোকগুলোকে দেখায়। ওখানে সবার পরিবারের ছবি আছে, আর প্রতিটি পরিবারের থেকে দুজন বন্দুক ধরে আছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না। সবাই ভয় পেয়ে যায় আর বলে রাশেদ যেমন বলেছে তেমন করবে তারা। অধরা হলো রাশেদের কাছের একজন। সে একসাথে হ্যাকিং আর সার্ফ শুটার, উড়ন্ত পাখি থেকে শুরু করে নিক্ষেপ করা তীরকেও ভালো মতো শুট করতে পারে। এই লেডি শুটার যেন পুরো একটা রাগিনী। রাশেদ অয়ন আর আরিয়ানকে নিয়ে সোজা একটি গোডাউনে চলে গেল। দুইজনকে একটা রুমে রেখে দিল। তারা এখনো অজ্ঞান হয়ে আছে। এদিকে রবি ক্লাসে গিয়ে বসে পড়ে। সিম্পল ড্রেস, আগের মতো। ক্লাসের পেছনে গিয়ে বসে। নীলা রাফিনা রবির সাথে আছে। হঠাৎ স্যার রবিকে দাঁড় করালো, কিছু প্রশ্ন করলো। রবিও ঠিক মতো জবাব দিল। তারপর বসে পড়ল। দুটো ক্লাস শেষ হতে বিসি স্যার আসলো। সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। স্যার বলল কাল নাকি সবাইকে একটা এক্সাম দিতে হবে, আর এই এক্সামে যে ভালো নাম্বার পাবে তার নাম বিসি স্যারের অফিসে স্বর্ণাক্ষরে লেখা হবে। হঠাৎ এমন কথা শুনে সবাই চমকে যায়।
এমনকি রবিও এমন কথা শুনে চমকে যায়। এক রাতেই বা কি শিখতে পারবে সবাই? স্যার চলে গেলে কানাকানি শুরু হয়ে যায়। কি বলে গেল সবার মাথার উপর দিয়ে গেল। হঠাৎ রবি চোখ পড়ল সামনের বেঞ্চের দিকে। সেখানে বসে আছে অরুণী, যা রবিকে বারবার তাকাতে বাধ্য করে। রবি অরুণীর দিকে তাকাতে সে দেখে ফেলল। ভাগ্যিস স্যার ক্লাসে চলে আসছিল, নয়তো অরুণী এসে রবির উপর রাগ ঝাড়ত। রবি, নীল আর রাফিন পেছনে বসে আছে, তাই পেছনে আসতে কথা বলে স্যার দেখবে না। এই সুযোগটা কাজে লাগালো রবি আর তার বন্ধুরা। কিরে, এই অরণি মেয়েটা এমন কেন, আর এত অহংকার করে কেন? সে তো অনেক কাহিনী, চল বাইরে গিয়ে বলি। এখানে কথা বললে স্যার আর বাকিদের সমস্যা হবে। ওকে চল তাহলে বাইরে যাই। ক্লাস শেষ হলে এই মেয়ে আবার কি না কি করে হিসেব নেই। রবি, নীল আর রাফিন বাইরে চলে গেল। অরণি রবির চলে যাওয়া দেখে তার দিকে রাগি চোখে তাকিয়ে রইল। অরণির চোখ যেন রবিকে ঘিরে খাবে সেই অবস্থা। তিনজন বাইরে গিয়ে একটা বড় ফুল গাছের নিচে বসে পড়ল। তারপর রবি বলল, তো বল মেয়েটা এমন কেন? বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা, তার সৌন্দর্য যেন তাকে কয়েকগুণ বেশি অহংকারী করে তুলেছে। আর মেয়েটা এত দিমাগি যে কেউ ওর দিকে তাকালে যতক্ষণ না ওই ছেলেকে মারতে পারছে ততক্ষণ ওর শান্তি লাগে না। কি বলিস? কাল তো আমাকে কিছু করেনি, বরং আরিয়ান আর অয়ন যখন আমাকে মারতে যাবে তখন অরণি তাদের বাধা দিচ্ছে। আমরাও সেটা দেখে বেশ অবাক হলাম, কিভাবে করলো সে, এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। এখানে তিনজন কথা বলছিল, তখন সেখানে কারো উপস্থিতি বুঝতে পেরে রবি তার দিকে তাকালো। রবি ভূত দেখার মতো চমকে উঠল, কারণ এতক্ষণ ধরে যাকে নিয়ে আলোচনা করছে সেই অরণির সামনে দাঁড়িয়ে আছে। নীল তো অরণিকে দেখা মাত্র দিল দৌড়। একদিকে নীলের পালানোতে রবির হাসি পাচ্ছে, অপরদিকে অরণির উপস্থিতিতে ভয় হচ্ছে। মেয়েটা যত সুন্দর তার থেকেও ভয়ঙ্কর। রবি আর রাফিন আস্তে আস্তে দাঁড়ালো। নীল তো অনেক আগেই ভেঙে গেছে। রবি অরণির দিকে তাকিয়ে আছে। অরণি কি যেন ইশারা করলো, তখনই রাফিনি দৌড় পাড়ালো। মাঝখানে একা চিপায় পড়ে গেল রবি। অরণি রবিকে বলল, বসো। জি। একটু অবাক হলো রবি, কারণ এতদিন তো অরণি তুই করে বলতো, কিন্তু আজ হঠাৎ তুমি করে বলছে। একটু তো অবাক হওয়ার কথা। রবি তখনই ঠায় দাঁড়িয়ে রইল। অরণি আবারও বলল, কি হলো, বসো। জি হ্যাঁ বসছি। নাম কি তোমার? অরণি। থুক্কু, রবিউল হাসান। ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, না মানে। রবির কথা বলা দেখে অরণি বুঝতে পারলো রবি ভয় পাচ্ছে। ছেলেদের একটা সমস্যা, কোনো রমণী যদি তার পাশে থাকে তবে সে খুব ভীতু হয়ে যায়। যদি কোনো পারমাণবিক বোমার সামনেও দাঁড় করিয়ে দেওয়া হয় তবুও সাহস নিয়ে দাঁড়িয়ে রইবে। কিন্তু নারী, তার কথা আর নাই বা বলি। রবি ভয় পাওয়া দেখে অরণি সোজা রবির পাশে বসলো। এবার রবি আর ভয় পেয়ে গেল। না, এইটা শাস্তি পাবার ভয় নেই। কোনো রমণী যখন পাশে বসা থেকে তখন ছেলেদের যে অবস্থা হয় সে ভয়। বুকের দুঃখকানি শব্দ ক্রমশ বাড়ছে। অরণি শান্ত হয়ে মিষ্টি গলায় বলল, এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি বাঘ বা ভাল্লুক কোনোটাই নই। সবাই তো আপনাকে অনেক ভয় পায়। তাই বলে তোমাকেও পেতে হবে নাকি? হ্যাঁ, আমিও আপনাকে অনেক ভয় পাই। আপনি না তুমি করে বলবে এখন থেকে। একটা কথা বলবো? বলো, সমস্যা নেই। আপনি এত ভয়ঙ্কর কেন? রবির কথা শুনে অরণি এবার রেগে গেল, বসা থেকে দাঁড়িয়ে পড়ল। ভয়ে রবির ঠোঁট কাঁপতে লাগলো। এই বুঝি কথা শুনিয়ে দেবে, নয়তো চর থাপ্পড় দিয়ে দিবে। কি ভয় লাগে না? অনেক। তাই ভালো। যদি ভয় পাও তাহলে আমার কথা মতো তো চলবা, আর যদি না তো না চলবো। তাও তোমার এই ভয়ঙ্কর রূপ আমাকে দেখাইও না। বাহ, একসাথে এত পরিবর্তন, এটাই ভালো। আমার কথা মেনে চলবে আর তুমি করেই বলবে। চল এখন বাদাম খাবো। কি বললে? চল বাদাম খাবো। কাল তো তাকিয়েছি বলে মারতে চাইলে, আজ বাদাম খেতে যাব, তাও একসাথে? কিভাবে? আমি কি ইচ্ছে করে এমন করি নাকি? তাহলে কেন করো? পরে বলবো, চলো তো এখন বাদাম খাবো। ওকে, বাদাম খেতে খেতে বলতে হবে। ওকে চলো।
অরণি আর রবি বাদাম খেতে চলে গেল। দুইজনে বাদাম নিয়ে বসে পড়ল। রবি অরণিকে জিজ্ঞেস করলো, কেন ভার্সিটিতে সবার সাথে খারাপ আচরণ করো? অরণি কিছু সময় চুপ থেকে বাদাম খেয়ে গেল। রবি আবার জিজ্ঞেস করলো, কেন এমন করো? সবাই তোমাকে ভয় পায়, খারাপ বলে, বুঝো তুমি এটা? আমি সব জানি আর বুঝি, তবে আজ থেকে আর কারোর সাথে খারাপ আচরণ করব না। আসলে কি জানো, আমি প্রকৃত অর্থে অহংকারী কিংবা দেমাগী না, কিন্তু পরিস্থিতিতে পড়ে আমাকে এমন থাকতে হয়েছে। কি এমন পরিস্থিতি ছিল যার কারণে সবাই খারাপ বলে? আরিয়ান আর অয়ন, তাদের কারণে আমাকে এমন হতে হয়েছে। ক্লিয়ার করে বলো সব। তাহলে শুরু থেকেই বলি। ওকে। ভার্সিটিতে ভর্তির প্রথম কয়েকদিন পরে জানতে পারি এ পুরো ভার্সিটিটা অয়ন আর আরিয়ানের কথায় চলে। শুনেছিলাম যারা তাদের কথা শুনতো না, অর্থাৎ অয়ন আর আরিয়ানের কথা শুনতো না, তাদের অনেক খারাপ অবস্থা হতো। এমনকি অনেক মেয়েকে প্রপোজ করার পরে তারা রাজি হয়নি বলে তাদের মুখে অ্যাসিড মেরেছে এই অয়ন আরিয়ান। তারা যেন এই ভার্সিটিকে তাদের হাতের পুতুল বানিয়ে রাখছিল। আমার বাবারও কিছুটা ক্ষমতা আছে বলেই তারা আমাকে প্রেমের প্রস্তাব দেয় না কিংবা অ্যাসিড মারেনি। তবে তারা আমাকে নিষেধ করেছিল যাতে আমি কোনো ছেলের সাথে না চলাফেরা করি। তারা বলেছিল যদি কোনো ছেলে আমার দিকে তাকিয়ে থাকে কিংবা আমাকে প্রপোজ করে, তখন অয়ন আর আরিয়ান দুজন এবং আমি সহ আরো কয়েকজন মিলে ওই ছেলেটাকে মারবো, এবং আমাদের মধ্যে যদি কেউ অন্যরকম কিছু করে তখন তাকে আমাদের শাস্তি দিতে হবে। এই যেমন ধরো, যদি কেউ ছেলেটাকে না আমারে, তখন আমরা সবাই মিলে, মানে আমাদের টিমে যে ছেলেটাকে মারেনি বা মারতে নিষেধ করতো তাকে মারতাম। বিশ্বাস করো, এসব করার আমার কোনো ইচ্ছাই ছিল না। আমারও একটা মন আছে, মানুষ যে অভিশাপ দিবে সেটাও আমি বুঝি, কিন্তু এই দুজনের ভয়ে আমি একদম কাবু হয়ে গেছি। বাধ্য হয়ে আমি তাদের সাথে হাত মিলিয়েছি। হ্যাঁতে হ্যাঁ বলেছি, নাতে না বলেছি। তারা যা বলেছে করেছি, যা নিষেধ করেছে আমি পালন করেছি। ভয় ছিল আমার লাইফের, কখন জানি তারা আমার উপর খেপে গিয়ে আমাকেও অ্যাসিড মেরে দেয়। জানো, কয়েক মাস আগে একটা খুব সুন্দর মেয়ে আমাদের ভার্সিটিতে আসে। আরিয়ানের চোখ পড়ে যায় ওই মেয়েটার দিকে। আরিয়ান সোজা মেয়েটাকে গিয়ে কফি খাওয়ার কথা বলে, কিন্তু মেয়েটা আরিয়ান যে খারাপ সেটা জানতো, তাই মেয়েটা যায়নি তার সাথে। পরের দিন শুনি মেয়েটাকে কেউ অ্যাসিড মেরেছে আর পুরা মুখে নিজেকে ঠিক রাখতে না পেরে আত্মহত্যা করেছে। শুধু এটাই নয়, আরো অনেক ঘটনা আছে এমন। এখানে ড্রাগস ব্যবসা হয়, অয়ন আর আরিয়ান এসব পরিচালনা করে। বিভিন্ন নেশার দ্রব্য এখানে বিক্রি করে ভার্সিটির ছেলে মেয়েদের কাছে কোনো স্যার তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। তাদের বাবার ক্ষমতা আছে, যদি কোনো একটা মিথ্যা মামলা ঠুকে দিয়ে স্যারদের জেলে পুরে দেয় তখন কি হবে? এই বলে সবাই চুপ হয়ে যায়। জানো, আজ আমি অনেক খুশি। আজ থেকে হয়তো আর এমন পরিস্থিতি এখানে হবে না। যতদিন একটা মানুষ আছে অপরাধ করতে সবাই ভয় পাবে। এক নাগারে অরণি কথাগুলো বলে গেল। এবার রবি জিজ্ঞেস করলো, কোন এমন মানুষ যার কারণে অপরাধী অপরাধ করতে ভয় পায়? এমন একজন আছে যার কথা শুনে মন্ত্রী এমপি সবাই কাঁপে। বড় বড় মাস্তানও তার কথা শুনে ভয়ে পালায়। তার নাম শুনেছে অনেকেই, কেউ তাকে দেখেনি। অনেক গুণগান তো করলে, সে মহান ব্যক্তির নামটা তো বলো। তার নাম তো জানি না, তবে তার একটা উপাধি আছে, সেটা হলো আর কে। রবি আর কে শব্দটা শুনে কাঁচতে লাগলো। অরণির কাছে পানির বোতল ছিল, সেটা বের করে দিল। রবি পানি খেলো, তারপর বলল, আর কে তো মরে গেছে। তাহলে তুমিও শুনেছো তাহলে তার নাম? তাকে কে না চেনে? না, মরে যায়নি, অভিনয় করেছিল মরার। একটা ম্যাগাজিন বের হয়েছিল তার মৃত্যুকে ঘিরে। ওখানে লেখা ছিল আর কে তার 2 হাত, রাশেদ আর মাহমুদ এবং বাকি অনেকে একটা মিটিং করছিল। মিটিং শেষ করে যখন সবাই বের হয়ে গেল তখন ভেতরে ছিল আর কে, রাশেদ, মাহমুদ। রাশেদ আর মাহমুদ যখন বের হয়ে আসে তখনও আর কে বের হয়নি। হঠাৎ ওখানে একটা বিস্ফোরণ হয়। আর কে ছিল ভেতরে, তাই সবাই জানে সে মারা গেছে। লাশটাও কেউ পায়নি, হয়তো একদম ছাই হয়ে গেছে। এই বিস্ফোরণে আর কে হারিয়ে ফেলে, এটাই সবাই জানে। এর বাইরে কি হয়েছিল তা কেউ জানে না। হ্যাঁ, আমিও এতটুকু দেখছিলাম ম্যাগাজিনে, তারপর কি হলো জানি না।